ডিবির হারুন আর রশিদকে দেখতে পেয়েছেন এমন সন্দেহে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এলাকাবাসী জানিয়েছে কিছু লোক ডিবির হারুনকে দেখতে পেয়েছে, এরপর তারা সেনাবাহিনীকে খবর দেন। মোহাম্মদ আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা। আজকে এই খবরের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতে বর্ডার ক্রস করতে গিয়ে আটক হওয়ার সম্ভাবনায় রয়েছেন ডিবি হারুন ও এম আরাফাত। এই নিউজটি সোশ্যাল দুনিয়াতে ব্যাপকভাবে তোলপাড় খাচ্ছে এবং জনমনের কাছে প্রশ্ন যে এম আরাফাতকে গ্রেফতার করা হলো, ডিবি হারুনকেও গ্রেফতার করার অভিযান চালানো হলো, তাহলে তারা ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত কিভাবে গেল? এদিকে হাসান মাহমুদকে গ্রেফতার দেখানো হলেও তিনি এখন বেলজিয়ামে অবস্থান করছেন। তার মানে আওয়ামী বড় বড় দুর্ধর্ষী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে তাদের কি সেভ এক্সিট দিচ্ছে বর্তমান সরকার? আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। 5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর থেকে তার দলের মন্ত্রী, এমপি এবং অন্যান্য কর্মকর্তা বা দলীয় নেতাদের অবস্থান এবং গ্রেপ্তার নিয়ে নানা রকম খবর প্রতিনিয়ত চাউর হচ্ছে এবং গুজবের ডালপালা তো আছেই। সর্বশেষ একটি খবর চ্যানেল 24-এ, সেটি হচ্ছে মোহাম্মদ আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা। আজকে এই খবরের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর গতকাল রাত থেকে চাউর হয়েছে, সেটি হচ্ছে উত্তরা 10-এ ডিবির হারুন, সেই বিখ্যাত হাউন আঙ্কেল, তার সন্ধান পাওয়া গেছে এবং হুলস্থুল কাণ্ড, শত শত মানুষ সেখানে ভিড় করেছে। কেন এখনো এই আগ্রহ উদ্দীপনা? এর কারণ আছে। আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়ে জনমনে নানা রকম কৌতূহল আছে, তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে, আগ্রহ আছে। সুতরাং তারা একটা পরিণতি দেখতে চান বলে যখনই এমন একটি খবর হচ্ছে তখনই তারা সেখানে ছুটছেন, আদালতে ছুটছেন এবং আদালতে নানা রকম অপ্রীতিকর ঘটনাও ঘটেছে সেটি দেখেছেন। যদিও সরকার বলছেন যে এই ধরনের ঘটনা অনভিপ্রেত, তারা আশা করে না। কিন্তু হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, আনিসুল হক, পলক, এমনকি সাংবাদিক ফারজানা রূপা, শাকিল, তারাও একটি পরিস্থিতি দেখেছে। আর সবচেয়ে বড় শিকার হয়েছে বিচারপতি চৌধুরী মানিক। তো তার রীতিমতো শরীরের নিচের অংশ, অন্ডকোষ ফেটে গেছে এই হামলার ঘটনায়। তো এখন আরাফাতকে নিয়ে কি হচ্ছে, এটা সংবাদ সম্মেলনে একটা এরকম বক্তব্য এসেছে। মোহাম্মদ আরাফাতকে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের 2-3 জন অফিসারের সহায়তায় সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আশওয়াদ। শুক্রবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। আরাফাত আশওয়াদ ইসলাম বলেন, আন্দোলনের সময় মোহাম্মদ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন, শহীদ আবু সাইদ এবং শহীদদের মাদক সেবী বলেছেন, গুলি শেষ হবে না বলে আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কে দিয়েছেন, যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। গুলশান সোসাইটির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, দেশে ইন্টার শাটডাউনের সিদ্ধান্ত এসেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের কাছ থেকে। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন পলক, আর সিদ্ধান্ত নেন আরাফাত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সিদ্ধান্ত দিয়েছেন তিনি। এতেই বোঝা যায় এই আন্দোলনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল। কি ইন্টারেস্ট আমি জানি না, দলের বাইরে কি ইন্টারেস্ট থাকতে পারে। তিনি বলেন, কোনো আইন না মেনে শুধু একটা মেসেজ দিয়ে 2টি টেলিভিশন 15 মিনিটের জন্য বন্ধ করেছিলেন আরাফাত। কিছু হলেই টেলিভিশন বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি। এছাড়াও ফেসবুক বন্ধ করতে মেটা কর্তৃপক্ষকেও হুমকি দেন তিনি। এর আগে আরাফাতকে আটক করা হয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এই সত্যতা নিশ্চিত করেনি। ফলে আটকের বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। তো এটি চলছে। এমনকি আরাফাতকে গ্রেপ্তারের খবর চাউর হওয়ার পরে তার প্রতিদ্বন্দ্বী হিরো আলম মিষ্টি নিয়ে ডিবি অফিসে গেছে, থানায় গেছে, পথচারী ও যানবাহনের চালক যাত্রীদের মিষ্টি খাওয়ান। নানা রকম খবর চলছে, আগ্রহ উদ্দীপনা আছে। আসলে কেন এই বিলম্বিত হচ্ছে তাদের আটক বা অভিযান, এটাও পরিষ্কার না। আর
এর মধ্যে বেশ কিছু দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। ইসাক আলী খান পান্না মেঘালয়ে পালাতে যে একেবারে ভারতের ভেতরে সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে একটি নারিকেল বাগানের মধ্যে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। পরে দেখা যায় যে তার শরীরে যথেষ্ট পরিমাণ আঘাতের চিহ্ন আছে। এটি কি মানে তার কাছে টাকা পয়সা কেড়ে নেওয়ার মতন ঘটনা কিনা, যে ঘটনাটা আমরা দেখেছিলাম চৌধুরী মানিকের, এই ক্ষেত্রেও সেটি ঘটেছে কিনা বিষয়টি পরিষ্কার না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আসলে যারা অর্থ পাচার ও স্বৈর সরকারের শাসন আমলের সহযোগী ছিল, যোগানদাতা ছিল, তাদেরকে এভাবে সেভ এক্সিট দেওয়া বা বিচারের আওতায় না আনা কতটুকু যথাযুক্তি হতে পারে, আর কেনই বা তাদেরকে কি কারণে কোন বিনিময়ে তাদেরকে আইনের আওতায় তথা গ্রেফতার দেখিয়ে বাহির দেশে পালিয়ে দেওয়া হচ্ছে, আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। কারখানা, চিনি কারখানা, বিভিন্ন সরকারের সঙ্গে চুক্তি, তারপরে গ্যাস সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাই, এগুলো কি না সে করেছে, এবং বিভিন্ন ব্যাংকগুলো তাকে দিয়ে দেওয়া হয়েছে। 2017 সালে ইসলামী ব্যাংকে জামায়াত মুক্ত করার নাম করে শেখ হাসিনা ডিজিএফআই কে দিয়ে এই ইসলামী ব্যাংকটা চুপ্পুকে দিয়ে দিল, সরি এই এসালামকে দিয়ে দিল। চুপ্পু এটার সঙ্গে জড়িত ছিল, চুপ্পু ছিল এসালামের চামচা, এই শাহাবুদ্দিন চুপ্পু। তো এরপরও কিন্তু শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে কিছুই বলেনি। পরে ব্যারিস্টার সুমন তিনি নিজে উদ্যোগ নিয়ে রিট করলেন। সেই রিটেও আপনার যে ছাত্রলীগ থেকে বিচারপতি হয় নাতুর রহিম, সে করলো কি, সে তাকে একদম নির্বাচনের পর পর্যন্ত স্থগিতাদেশ দিল। এবং শেখ হাসিনা যে কয়দিন ছিল সে কয়দিন পর্যন্ত এসালমে একের পর এক ব্যাংকগুলো লুট করেই গিয়েছে, এবং শেখ হাসিনা চুপ করেছিল। কারণ তো সহজ, কারণ হচ্ছে এই লুটপাটের অত শেখ হাসিনা পায় রে ভাই, এটা তো দুয়ে 4 মিলিয়ন দরকার নাই। আপনি একদম স্পষ্ট বুঝবেন, এটা কোনো রকেট সায়েন্স না। একটা লোক শেখ হাসিনার সামনে দিনের পর দিন লুটপাট করতেছে, বিশ্বের এত বড় ব্যাংক লুটপাটকারী পৃথিবীতে আর কেউ নাই, আর শেখ হাসিনা চুপ, কিছু বলতেছে না। এমনকি সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল কি বলেছে, যে সাংবাদিকরা যদি লিখিত আকারে আমাদেরকে জানায় তাহলে আমরা ব্যবস্থা নেব। সাংবাদিকদের কাছে কি লিখিত আকারে জানানো? সাংবাদিকদের কাছে তাদের পত্রিকা প্রকাশ করে, তারা পত্রিকা প্রকাশ করেছে, তারা অনুসন্ধানে রিপোর্ট করেছে। কিন্তু সরকার একদম অপারক। তার কারণ হচ্ছে এই টাকা পয়সা জয় এবং শেখ হাসিনার ছেলে সজীবদের জয় এবং রেহানা, তারা এটা ভাগ করে নিত। আমি একটু পড়ে শোনাই যে লুটের অর্থের ভাগ পেতেন রেহানা জয়, রিমান্ডে সালমানের দাবি, মানে রিমান্ডে ওই সালমান এফ রহমানের দাবি, লুটের অর্থের ভাগ পেতেন জয়, রিমান্ডে সালমান এফ রহমানের দাবি। তিনি লিখেছেন, নতুন নতুন প্রকল্প বের করা টাকা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা, কারণ নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, এবং এর সবকিছুই জানতেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা কখনো তাতে না করেননি। না করবে কেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব তথ্য জানিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান। গ্রেপ্তারের পর থেকেই তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন। সালমান এফ রহমানের দাবি যে শেখ হাসিনার বা শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা আজকে এতটা শোচনীয় হয়েছে। এখন সব শেখ হাসিনার দোষ, কিন্তু লুটপাট তো আপনি কম করেন নাই। এবং সালমান এফ রহমান আরো বলেন যে তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ শেখ হাসিনা সবসময় তার নিজ সিদ্ধান্তে অটল থেকেছেন। সালমান এফ রহমানের বরাত দিয়ে সূত্র জানায় যে এসালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীবদের জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এই বিষয়ে কেউ কোনো কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচারই নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি, চিনিকল এগুলো হাতিয়ে নিলেও এসালমের বিষয়ে কিন্তু সবাই নীরব ছিলেন। সূত্র আরো জানায় যে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান, মানে সালমান এফ রহমান টার্গেট ছিল জনতা ব্যাংক। তাই সালমান এফ রহমান নিজের পছন্দ মতো চেয়ারম্যান বা এমডি নিয়োগ দিতেন জনতা ব্যাংকে। পছন্দ না হলে ওই ব্যক্তিকে আবার ব্যাংকে যোগদান করতে দিতেন না। আবার কেউ যদি যোগদান করেও ফেলতো তাহলে দুর্নীতির অভিযোগ দিয়ে সেই ব্যাংকের এমডি কে পদত্যাগ করতে বাধ্য করতেন। মানে সালমান এফ রহমানের জনতা ব্যাংকটা পুরো নিয়ন্ত্রণে ছিল। তো এই হচ্ছে কি অবস্থা। এখন আবার সালমান এফ রহমানের অনেক দুর্নীতি আছে, যেমন আইএফআইসি বন্ড ছেড়ে তিনি বললেন যে আমার বন্ড কিনতে হবে। এই বন্ড কেনার জন্য তিনি আবার এই মানে বিভিন্ন কোম্পানিকে চাপ দিতেন, বিভিন্ন ব্যাংকে চাপ দিতেন। এভাবে তিনি 1020 কোটি টাকা নিয়েছেন। আবার ওই সুকুকু বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন প্রায় 2250 কোটি টাকা। ব্যাংকগুলোকে জোর করে চাপ দিয়েছে, এমনকি হাসিনাও চাপ দিয়েছে এগুলা কেনার জন্য।
ইত্যাদি ইত্যাদি আর কি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।